नमस्कार জানাই মঞ্চে উপস্থিত আছেন শান্তিপুরের ব্যবসায়ী জগতের খুব পরিচিত বৃন্দাবন বাবু, অ্যাডভোকেট তানিয়া দেবী, নাম আমি জানি না, তাদের প্রতি সম্মান রাখি এবং আপনারা যারা সম্মুখে বসে আছেন সবাইকে আমি আমার নমস্কার জানাচ্ছি। প্রদীপ বাবুর জ্বালামুখী বক্তব্যের পরে আমি জানি না আমার বক্তব্য কতটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে, তবে চেম্বার অফ কমার্সের এই কার্যাবলীর কথা করোনা পিরিয়ডে আমি কম বেশি শুনেছিলাম এবং একটা খুব সত্য কথা যে একটা দেশের মেরুদণ্ড সঠিকভাবে নির্ভর করে ব্যবসায়ীর উপরে। এটা একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি বলতে পারি যে ব্যবসায়ীদের মাধ্যম দিয়ে কিন্তু দেশ চলে। ব্যবসাদাররা যে কর প্রদান করে সেটা ছোট থেকে বড় হোক, তাদের মধ্যে দিয়েই কিন্তু একটা দেশ চলে। সেটা শুধু ভারতবর্ষ মুখে থেকে আমরা ভারতবর্ষ বলবো না, বিভিন্ন দেশের কথা আমরা বলতে পারি। আমি বিধায়ক হিসাবে যখন নির্বাচিত হয়েছিলাম সেদিন থেকেও আমি চেষ্টা করেছি ব্যবসায়ী মহলের পাশে থাকবার। যখন আমি প্রার্থী হয়েছিলাম তখনও প্রদীপবাবুদের মতো মানুষদের সাথে আমি যোগাযোগ করেছিলাম, তাদের সহযোগিতা আমি পেয়েছিলাম। আমি চেষ্টা করব শান্তিপুরে যাতে একটা ব্যবসার সুন্দর সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, কারণ শান্তিতে ব্যবসা করাটা সব থেকে বড় চাহিদা আপনাদের, আর সেই চাহিদা যদি প্রশাসনের থেকে আমরা দিতে না পারি তাহলে আমরা মনে করি আমরা ব্যর্থ। তা সেজন্য ব্যর্থতার দায় তো কেউ কারোর গায়ে লাগাতে চায় না, সেজন্য শান্তিতে যাতে আপনারা ব্যবসা করতে পারেন সেই দিকে আমি খেয়াল রাখবো। চেম্বার অফ কমার্সকে আমি ধন্যবাদ জানাবো এই অনুষ্ঠানে আমাকে ডাকবার জন্য, এবং যে কথাটা বলে উনি শেষ করলেন সেই শেষের শুরু থেকেই আমি প্রদীপবাবুর বক্তব্যের সাথে সহমত জানিয়ে বলি, ভারতবর্ষের ইতিহাসে বহু সরকার এসেছেন, যুগান্তকারী অনেক সিদ্ধান্ত তারা নিয়েছেন, কেউ পরবর্তী নির্বাচনে সফল হয়েছেন, কেউ পরবর্তী নির্বাচনে ব্যর্থ হয়েছেন। কিন্তু যদি বলা হয় যে ভারতবর্ষের পারমাণবিক শক্তি নিয়ে কার কথা আমরা শুনবো, তাহলে আমরা নিশ্চয়ই রাম শ্যাম যদু মধুর থেকে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কথাকে বেশি গুরুত্ব দেবো, কারণ উনি বিষয়টা জানেন। যদি আজকে বলা হয় যে ভারতের অর্থনীতি সম্পর্কে কারা ভালো বলবেন, কারণ যে বিদ্যা অর্জন করে বিদ্যা মানুষের মধ্যে প্রদান করতে পারে সেই প্রকৃত বিদ্বান। সেজন্যই বহুকাল আগেই বিখ্যাত মানুষজন লিখে গেছেন, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। যে রাজা হবে সে শান্তিপুরে পূজিত হবে। আপনারা আমাকে ডাকছেন, আর যদি আমি প্রকৃত বিদ্বান হই তাহলে শান্তিপুরের মাটি পেরিয়ে আমি বহু জায়গায় যাব, বিদ্বান না হলে আমি যেতে পারবো না। ভারতবর্ষের অর্থনীতি নিয়ে যার বলার কিছু অধিকার আছে, আমি মনে করি 5 জন সেরা অর্থনীতিবিদের মধ্যে সারা পৃথিবীর মধ্যে একজন ছিলেন ডক্টর মনমোহন সিং, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই সমস্ত ডেটা, সেই সমস্ত যদি কালেকশন করা হয় তাহলে আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের অর্থনীতি কিন্তু বর্তমানে খুব কঠিন জায়গায় দাঁড়িয়ে আছে। যে কথাটা উনি বলে গেলেন অনলাইন এবং অফলাইন, এটা একটা বিরাট বড় তত্ত্ব। বিদেশি বিনিয়োগকে খুব সহজে ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা চক্রান্ত বলুন বা চেষ্টা বলুন। আগামী দিনে লোকাল ট্রেনে হয়তো হকার দেখতে পাওয়া যাবে না,
কেন পাওয়া যাবে না? তার কারণ তারা যে মালগুলো বিক্রি করে, এতকাল আমরা দেখে এসেছি সবাই লোকাল ট্রেনে চড়ে কম বেশি বড় হয়েছে, সেগুলো আর বিক্রি করা যাবে না, প্যাকেটজাত দ্রব্য আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা লোকাল ট্রেনে সফর করে তারা সবাই কি সেই প্যাকেটজাত দ্রব্য কেনার মতো জায়গায় আছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের মনের মধ্যে চাইবে। বছর দশেক আগেও যারা আপনারা ব্যবসা করেন, ছোট ছোট দোকানে থাকেন, আপনারা দেখতেন যে রবিবার দিনকে কিছু মানুষ দোকানে যেত, আপনারা কাউকে 1 টাকা, কাউকে 2 টাকা, কাউকে 8 টাকা দিতেন। আমি সেই সম্প্রদায়ের নামটা উল্লেখ করছি না, এটা সবার জানা যে রবিবার দিন কিছু মানুষ আসবে। বর্তমানে সংখ্যাটা কমে যাচ্ছে। কেন কমছে? তাহলে কি সেই জায়গা থেকে সেই মানুষগুলো সরে অন্য কোনো জায়গায় গেছে? আজকে 16 সালের এই নোটবন্দির পরে সত্যি কি আমরা সফল হয়েছি? সেই সময়টায় ভাবুন তো, যখন মানুষের হাতে একটা টাকার ক্রাইসিস চলে এসেছিল, সত্যি ভারতবর্ষের কালো টাকা উদ্ধার হয়েছে? হয়তো নয়। কিন্তু যে জ্বলন্ত সমস্যাটা আমরা সবাই শান্তিপুরবাসী হিসেবে ফেস করেছি, সেই সমস্যাটার কথা আমি আজকে আপনাদের বলতে চাই। আপনারা জানেন যে যারা মঠ মন্দির পরিচালনা করে, আমাদের একটা সেমিনার হয়েছিল নবদ্বীপে, যারা মঠ মন্দির পরিচালনা করে, সেটা সারা ভারতবর্ষের প্রচুর মঠ মন্দির আছে, পশ্চিমবঙ্গের শান্তিপুরে আছে। মানুষ যখন দর্শনার্থী যায়, মানুষ সেখানে 1 টাকা 2 টাকা কয়েন দেবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা সবার জানা। বিশ্বাস করুন, একটা সময় ছিল যখন মঠ মন্দিরগুলো সেই কয়েনগুলো কোথায় দিবে, কে দেবে তার জায়গা ছিল না। এখন এরকম স্ট্যাক হয়ে রয়েছে, নেওয়ার লোক নেই। অথচ একসময় আপনারা জানেন, দোকান চালাবার জন্য আপনারাই হয়তো 100 টাকার রেজকি পয়সা 105 টাকার বিনিময়ে নিতেন। হয়তো এখানেই অনেকে আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এই সমস্যাটা নিয়ে কিন্তু একবারের জন্য সেই সময় ভারত সরকার ভাবেনি। সেজন্য ব্যবসাদারদের যদি গুরুত্ব কোনো গভর্নমেন্ট না দিয়ে 1টি বা 2টি গোষ্ঠীকে গুরুত্ব দেয়, তাহলে কিন্তু সম্ভব পথ। কারণ ব্যবসাদাররা আছে বলে সাধারণ মানুষরা বেঁচে আছে। খুব দামি কথা উনি বলেছেন, জামাই ষষ্ঠীর কথা বলেছেন। আমি জামাই ষষ্ঠী কেন, আমি প্রত্যেকটা অকেশনের কথা বলবো। তারা যে তাদের কার্যাবলী করে যান, সেটা সত্যি অভূতপূর্ব। সেই জন্য আমি বিশ্বাস করি যে আজকে একটা শান্তিপুরের একটা গৌরবান্বিত বাড়িতে, যে বাড়ির জন্য আমরা প্রত্যেকটা শান্তিপুরবাসী গর্ব করি, এই বাড়ির জন্য শান্তিপুরে কিন্তু আজকে তেরাঙ্গা পতাকা উড়েছে, এই বাড়ির প্রাণ পুরুষের জন্য। ইতিহাসে লিখিত সত্য, আমরা হয়তো সবাই জানি না। অনেকেই হয়তো জানেন যে ভারতবর্ষের স্বাধীনতা দিবস কিন্তু 15ই আগস্ট নয়। যে মানুষটার জন্য ভারতবর্ষ আজকে শান্তিপুরের মধ্যে থেকে তেরাঙ্গা পতাকা ওড়াতে পারছে, তার অন্যতম প্রাণ পুরুষ এই বাড়ির সদস্য। সেজন্য এরকম একটা জায়গাতে একটা অফিস পাওয়া আমি মনে করি খুব ভাগ্যের। কারণ কোন জায়গায় অফিস, এটা একটা বিরাট বড় সত্য। আমরা অফিস তো অনেক জায়গাতে করতে পারি, বিরাট বড় মাল্টি স্টোরের বিল্ডিং করে, টাইলস, মোজাইক, এসি, অনেক কিছু করা যায়। কিন্তু যখন বাইরে থেকে একটা মানুষ আসবে, আমি শান্তিপুরের বাইরের কথাই বলছি, এক্ষুনি যে বড় কমার্সের মানুষজন নদিয়ার কথা বলছিল, পুরুলিয়ার কথা বলছিল, বাঁকুড়ার কথা বলছিল, তাদেরকে যখন এসে তারা এই ঘরে বসবে, এই ঘরটার, এই বাড়িটার যে একটা ঐতিহ্য, এই বাড়িটার যে একটা গুরুত্ব, সেটা জানা কিন্তু খুব গুরুত্ব। সেটা এরকম একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা অফিস হয়েছে। আমি বিশ্বাস করবো যে আগামী দিনে এরকম সম্মেলন যদি বছরে একটাও আমরা করতে পারি, তাহলে আমাদের বর্তমান শান্তিপুরের ব্যবসার অবস্থা কি আছে সেটা জানতে পারবো। কোনো এক প্রত্যন্ত জায়গায় কোনো দোকানদারকে কোনো তোলাবাজ বিরক্ত করছে কিনা, সেটা আমার মতো লোকের পক্ষে জানা সম্ভব হবে। এবং আমি মনে করি যে কোনো সম্মেলনের উদ্দেশ্য হওয়া উচিত, বক্তা হবে কম, শ্রোতা হবে বেশি, এবং সেখানে যারা ওদিকে বসে আছে তারা বলবেন তাদের সমস্যাগুলোর কথা, তবেই কিন্তু প্রকৃত সমস্যার সমাধান। এই জিনিসটার প্রতি আমি আশা রাখবো, প্রদীপবাবুরা খেয়াল রাখবেন। এরকম সম্মেলন হোক না যেখানে বক্তারা শুনবেন, প্রশাসনিক কর্তারা এসে শুনবেন তাদের সমস্যাগুলোর কথা,
তবেই তো আমরা সমাধানের রাস্তা খুঁজে পাবো। আমরা আমাদের মতো বক্তব্য বলে যাব, কিন্তু সারা শান্তিপুরে 6টা অঞ্চল, 24টা ওয়ার্ড, সব জায়গায় বিধায়কের কাছে পৌঁছানো সম্ভব নয়। হাজার চেষ্টা করেও সে পারবে না। কিন্তু যদি সে প্রত্যক্ষভাবে সেই সমস্যাগুলোর কথা জানতে পারে, তাহলে নিশ্চয়ই সে চেষ্টা তো করতে পারে। চেষ্টা করাটা সব থেকে বড় দরকার। নাহি সুক্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে বৃণা। ঘুমন্ত সিংহের মুখেও কিন্তু হরিণ গিয়ে ঢোকে না। সিংহকেও শিকারটা করে দিতে হয়। শুধু গোয়াতে কেশর ছাকিয়ে বর্জন করলে তার কাছে কিন্তু শিকার আসে না। সেই জন্য আমাদের আগামী দিনগুলোতে এইভাবে এগিয়ে যেতে হবে। আমি এটুকু কথা দায়িত্ব নিয়ে দিয়ে যেতে পারি, যদি আমার কাছে খবর আসে যে আগামী দিনে কোনো সমস্যা শান্তিপুরে ব্যবসায়ী মহলে রয়েছে, আমি স্ট্রিক্টলি ব্যবস্থা নেব, এটুকু বলে দেব। সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, এবং শান্তিপুরের মানদণ্ড আগামী দিনে আরো এগিয়ে যাক, যাতে পশ্চিমবঙ্গের বাসী হিসাবে নয়, আমি শান্তিপুরের মানুষ হিসাবে গর্ব